পাচ্ছেন না? বিয়াদব কোথাকার! যেভাবে আজকের সংখ্যালঘু মুসলমানদের পাশে দাঁড়িয়ে কোথায় বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, আজকে যে বিজেপি আজকে এনআরসির মতো সর্বনাশ আইন নিয়েছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো বিল নিয়েছে, গোটা দেশের মানুষের, গোটা বাংলার মানুষের জাতের ঘুম কেড়ে দিচ্ছে, যে বিজেপি মুসলমানদের আল্লাহর সম্পত্তি বলি অকাল সম্পত্তি, যে সম্পত্তি আজকে যে বিজেপি আজকে মুসলমানদের অধিকারটাকে কেড়ে নিতে চাইছে, যে বিজেপি আজকে এসআইআর এর মধ্য দিয়ে ভোট লুট করতে চাইছে, ভোট চুরি করতে চাইছে, আমি দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান জানাবো যখন বিহারে 52 লক্ষ ভোটারদের নাম কেটে দিল, রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কোর্টে চলে গেল, কোর্টে কেস করলো, সর্বোচ্চ আদালত বললেন আরে ইলেকশন কমিশন যে আধার কার্ড ভারতবর্ষের মানুষের আইডেন্টিটি, যে আধার কার্ড মানুষের পরিচিতি, সেই আধার কার্ড থেকে তোমরা বাদ দিচ্ছ, এই আধার কার্ড বাধ্যতামূলক করতে হবে। সেন্ট্রাল ইলেকশন কমিশন বাধ্য হয়েছে, এখন আর 52 লক্ষ মানুষকে বাদ দিতে পারছে না। বাংলাতে এসআইআর চালু হবে। আমি আমার ক্যানিং পূর্ব ভাঙড় বিধানসভার আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, চোখে চোখ রাখবেন, একটা ভোট এখানে কাটতে দেব না। একটা ভোট কাটলে সেদিন ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করে আন্দোলন চলবে বাংলার মাটিতে। আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা সকাল 8টা থেকে রাত 2টো পর্যন্ত, 3টে পর্যন্ত একজন মহিলা বাংলার মানুষের জন্য কাজ করে। একজন মহিলা বাংলার মানুষের জন্য মুখে হাসি ফোটানোর জন্য আজকে নিজের সুখ শান্তি সবকিছু হারাম করে দিয়ে আজকে বাংলার মানুষের পাশে দাঁড়ায়। কখনো আমাদের সমাধান, কখনো একটাকে অভিষেক, কখনো সরাসরি মুখ্যমন্ত্রী। আপনারা কখনো শুনেছেন সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করলে ঘর পাওয়া যায়? সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করলে রাস্তা পাওয়া যায়? সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করলে কবরস্থানে প্রাচীর দেওয়া যায়? সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করলে শাসনঘাট তৈরি করে দেওয়া যায়? সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করলে ঈদগাহ মাঠে বিউটিফিকেশন হয়? সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করলে ইলেকট্রিক চুল্লি হয়? সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করলে মন্দিরের মসজিদের ডেভেলপমেন্ট হয়, গরিব মানুষের হসপিটালে ভর্তি হয়? এটা কখনো শুনেছেন? সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী নেই, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যেটা বাংলার মাটিতে দাঁড়িয়ে আজ তিনি বাংলার গরিব মানুষের মুখে হাসি ফোটানোর যখন চেষ্টা করছে, বাংলার মানুষের পাশে যখন আছে, তখন কেন্দ্রের বিজেপি সরকার এই আইএসএফ এর যারা গুরু, যারা সেই বিজেপি 100 দিনের টাকা 59 লক্ষ টাকা বন্ধ করে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 59 লক্ষ টাকা দিয়েছে। কি টাকা পেয়েছেন তো সবাই? পেয়েছেন জোরে বলবেন। 12 লক্ষ ঘরের টাকা বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন না 12 লক্ষ নয়, আমি 28 লক্ষ ঘর দেবো। 12 লক্ষ টাকা ছেড়েছে, আর ডিসেম্বরে 16 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি গ্রামের রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিয়েছে। এই যে প্রধানমন্ত্রী গ্রাম সভা ছিল আগে, জানেন, সেই রাস্তার টাকা বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি তোমার কাছে মাথা নত করবো না, নরেন্দ্র মোদী তোমার কাছে মাথা নত করবো না, আমি রাস্তাশ্রী প্রকল্প শুরু করবো। আজকের 20,000 কিলোমিটার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাশ্রী প্রকল্প তৈরি করেছে। আমরা কৃতজ্ঞতা জানাই। কখনো পথশ্রী 1, কখনো পথশ্রী 2, কখনো পথশ্রী 3, কখনো এবার পথশ্রী 4 বেরোবে, রাস্তা তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করেনি। এখানে বয়স্ক মানুষ যারা আছে, আপনারা অনেকেই জানেন না, বার্ধক্য ভাতার কোঠা কমিয়ে দিচ্ছে, বিধবা ভাতার কোঠা কমিয়ে দিচ্ছে, প্রতিবন্ধকতার টাকা বন্ধ করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোথা দিয়ে বন্ধ করছে। 2 লক্ষ হাজার কোটি টাকা আমরা এই বিজেপির কাছে পাবো। 2 লক্ষ হাজার কোটি টাকা। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান কত করে টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? 10 লক্ষ করে। এই 2 লক্ষ হাজার কোটি টাকা যদি আমরা পেতাম,
আমাদের সরকার পেত, দিদি পেত, এক একটা বুথে 50 লক্ষ করে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারত। কেন দিচ্ছে না জানেন? বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারেনি, বাংলায় হিন্দু মুসলমান রক্তে ভরিঝরা করতে পারেনি, বাংলায় মসজিদ মন্দির গির্জা ভাঙতে পারেনি, বাংলার শোষণে পরিণত করতে পারেনি। বুলডোজার দিয়ে গ্রামের পর ভাঙতে পারা যায় না, ফ্রিজে মাংস রাখলে তাকে খুন করা যায় না, কে কি খাবে সেটা বাংলায় এরা ঠিক করতে পারছে না। ভাবতে পারেন কে কি খাবে, কে কি করবে, কে কোন ধর্ম করবে, কে কোথায় যাবে, সব ঠিক করে দেবে বিজেপি। আজকের এই নোংরা খেলা কিন্তু আজকে সারা দেশে চলছে, সারা বাংলাতে চলছে। আমি আমার এখানে যারা আছেন, আমি 30,000 পোশাক আমাদের অঞ্চলে আগামীকাল পাঠাচ্ছে, 30,000। তাদের জন্য, আমাদের হিন্দু ভাই বোনদের জন্য সবাই মিলে একটা কথা দিয়ে অভিনন্দন জানাবেন। আমি মুসলমানদের গত ঈদেতে প্রায় 40,000 মতো আমরা শাড়ি দিয়েছি, আর এবারে আমাদের এই বিধানসভায় 30,000 শাড়ি আর জামা মিলে আমি দিচ্ছি। যুবক ছেলেদের 20,000 জামা আর 10,000 শাড়ি। এই টাকা কোনো সরকারি টাকা নয়, কোনো মেলে কোটার টাকা নয়। এই আমার মঞ্চে যারা বসে আছেন দেখবেন, কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ 50,000, কেউ 1 লাখ, এমনকি 500 টাকা পর্যন্ত কেউ কেউ দিয়েছে। আমার পুরো বিধানসভা কমিটি, শুধু এখানে নয়, আমরা ভাঙড় বিধানসভা তো 30,000 দিয়েছি। সেখানকার আমাদের যারা বিধানসভা কমিটির সদস্য, আমাদের যারা পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ প্রধান, নিজেদের মাইনের টাকা 6 মাসের টাকা তারা দিয়েছে। আমি আমার সারা বছরের যে বেতনের টাকা আমি প্রতি বছর দিই, এবছরও দিয়েছি। আরে খোঁজা, কাদের সঙ্গে লড়বেন বলছেন? আরে খোঁজা, তুমি হাত পেতে এরকম করে টাকা নাও, আর আমরা পকেট থেকে হাত পেতে এরকম করে দিই। এটাই তোমাদের থেকে আমাদের তফাৎ। তোমাদের থেকে আর অন্য কোনো তফাৎ আমাদের নেই। তুমি ইসলামের 5টা যে তরিকা আছে তুমি পালন করো, আমরাও পালন করি। তুমি একটা তফাৎ আছে, তুমি হজে গিয়ে ফেসবুক লাইভ করে দেখো আমি হজে এসেছি, কিন্তু আমাদের পরিবারের লোকেরা হজে গিয়ে ফেসবুক করে দেখায় না যে আমরা হজে এসেছি। ভাবতে পারেন? ভাবতে কষ্ট লাগে। এরা নিজেদেরকে ফেসবুকে লাইভ বানাতে চায়। এদের কটা ফেসবুক আছে জানেন? 1-1 10-15টা করে ইউটিউবার আছে। এদের এনজিও আছে, যে এনজিওতে ফরেন মানি আসে। আমি একজনের নাম ধরছি না, তার বাড়ি গিয়ে দেখবেন নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা বাড়ি ঘর দেখেছেন। এখন যারা আছেন একটু দেখে আসবেন। একজনের বাড়ি আছে নবাব সিরাজউদ্দৌলার বাড়িটাকে হার মানবে। আপনি কত টাকা ইনকাম করেন বছরে? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, তার বেশি তো নয়। আর লাখের কথা ছেড়ে দিচ্ছে, আপনাদের তো আবার 30 কোটি আবার হাতের ধুলে। যে ঘর বাড়ি জমি জায়গায় 50 কোটি টাকা দাম, কোথা থেকে এলো? আমাদের বিরুদ্ধে পাঙ্গা নিতে চান? হ্যাঁ, করবেন না, এসব নোংরামি করবেন না। আমি সকালে আমাদের ছেলেরা কারো কাজ মিডিয়াতে জিজ্ঞাসা করেন, পোশাক দিতে বাড়ি মারবো না। পোশাক দিতে বাড়ি মারলে নিজের পোশাকটা নষ্ট হবে। ঠিক বলছি তো নাকি? পোশাক দিতে বাড়ি মারা যাবে না, দেখা হবে মাঠে কাদের কতটা দম আছে, কাদের কতটা কি আছে। শুধু বলে দিলে হবে না যে ভাঙড় ওখানে নওশাদ জিতবে, ক্যানিং গ্রুপ হারবে, এসব বলে দিয়ে লাভ নেই। এত গণকার করা যাবে না। এরা তো এক ভণ্ড নিজেকে নবী করে দাবি করছে, এরা তো নিজেকে আল্লাহ করে দাবি করছে। সব বলে দিচ্ছে আজ থেকে 6 মাস পরে কি হয় না। আমি আমাদের ছেলেদের কাছে অনুরোধ করব, আমি আমাদের ছেলেদের কাছে আমার নিজের পরিবারের মতো মনে করি। আমার নিজের ভাই, আমার নিজের মা, নিজের বাবা, নিজের কাকা, নিজের জেঠা, নিজের আত্মীয় স্বজন যেমন
এই ক্যানিং পূর্ব বিধানসভাটা ঠিক কেমন আমার পরিবার, সঙ্গে হচ্ছে ভাঙড় বিধানসভা। আপনারা বিশ্বাস করবেন না, ক্যানিং পূর্বের লোকেরা যতটাই আমাকে ভালোবাসে স্নেহ করে, তার চাইতে বেশি ভালোবাসে ভাঙড় বিধানসভার মানুষ। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আপনারা ভালোবাসেন না, কথা বলি আমি ভাবতে পারিনি যে ভাঙড়কে মানুষকে এত আমার এত কাছাকাছি, এত আন্তরিক, এত কাছের মানুষ করে দিতে পারে। তাদের কাছ থেকে যে সহযোগিতা, যে ভালোবাসা পাই, আপনাদের কাছ থেকে পাই, অস্বীকার করবো না। এর যোগ্য জবাব আগামী দিনে শুধু আসলে কড়াই গন্ডা দিতে হবে। কোথায় রাস্তা করতে হবে, কোথায় ব্রিজ করতে হবে, কোথায় কালভার্ট করতে হবে, কোন জায়গায় ট্রান্সফরমার করতে হবে, কোথায় পাওয়ার স্টেশন করতে হবে, কোথায় নিকাশি ব্যবস্থা করতে হবে, কাদের ঘর দিতে হবে, দিদির কাছে গিয়ে কাদের জন্য আবদার করে বসে থাকতে হবে তাদের উন্নয়নের জন্য, এটা আমরা জানি। সরকারি পরিবেশ সেবা ছাড়া ব্যক্তিগতভাবে আমাদের কোথায় কার কি করতে হবে এটা আমরা জানি। আপনারা শুধু তলাটা দেখুন, উপরটা আমরা দেখুন। ক্যানিং ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ। একমাত্র বিধানসভা ক্যানিং আর ভাঙড়, এই দুটো বিধানসভার কথা বলছি। কাল যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে, 1 লক্ষ মানুষকে আমরা জমায়েত করতে পারবো। কি পারবো না? 1 লক্ষ মানুষের জমায়েত করতে পারবো। কথা বলতে গেলে একটু হিসাব করে বলবেন, যারা আমাদের বিরুদ্ধে বলছেন কত হাতি চলে গেছে, আর ছোট চাঁদারা বড় বড় কথা বলছেন, ইউটিউবারে ছাড়ছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, পূজাটা কেটে গেলে, শীতের শীতটা পড়লে, যে সভাটা আমরা এখন করতে পারলাম না আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য, গোটা ক্যানিং পূর্ব আর ভাঙড় নয়, আমি দুটো অঞ্চল, একদিকে রফিক, একদিকে ডাক্তার ইসাউদ্দিন, সাদেক, আমাদের পাপাই, মুক্তার ভাই, আমাদের আরিফ ভাই, আমাদের শোয়েব ভাই, আমাদের রজব ভাই, নওশাদ, রমজান, আমাদের অনেক ছেলেরা আছে, আমি সকলের নাম বলে পারবো না। এই দুটো অঞ্চলে এই মাঠটাকে কানায় কানায় ভরাতে হবে। কি পারা যাবে? কথা দিচ্ছেন তো? এই দুটো অঞ্চলে জমায়েত করবে। পূজার পরে আমরা যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া শুরু করব, প্রথম সভাটা হবে সন্ধ্যার পরে এই বেউলাবাড়ির মাঠে। এটা আজ থেকে আমি ঘোষণা করছি। কি সবাই একমত আমার সঙ্গে নাকি? আমি এতক্ষণ বলতাম না, কেন বলছি জানেন? আমি দেখছি যে আপনাদের ধৈর্যটা কি।